হাইকোর্ট এক্সাম, রিটেন এক্সামের জন্য যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফরম্যাট। আপনার যদি ফরম্যাটটা ঠিক থাকে তাহলে আপনার মার্কস অনেক বেশি পাওয়ার সম্ভাবনা আছে। লাইক আপনি আপনার ফরম্যাটে 1.6 মার্ক আছে আউট অফ 8 মার্ক। তো যদি আমরা ক্রিমিনাল আপিলের কথা বলি 1.6 হচ্ছে আপনার আউট অফ 8 মার্ক। সো ফরম্যাটটা যদি আপনার অ্যাকুরেট হয় তাহলে আপনার বাকি মার্কসগুলো বেশি পাওয়ার চান্স থাকবে যদি ওগুলো আপনি ঠিক মতো লিখেন। আর যদি আপনার ফরম্যাটই প্রথমে ভুল হয় তাহলে কিন্তু আপনি প্রথমে আপনার মার্কসটাকে হারাবেন এবং পরবর্তীতে বাকিগুলোতে কিন্তু আপনি মার্কস কম পাবেন। ইনফ্যাক্ট আপনার এখানে পাস করার চান্স একেবারেই কমে যাবে, কারণ আপনার ফরম্যাটই যদি ভুল হয় ভেতরের যারা এক্সামিনার থাকবে তারা কিন্তু ভাবে আর পড়বে না, কারণ আপনার ফরম্যাটই ভুল। সো গোড়ায় গলদ হলে হবে না, মানে আপনার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো চলুন আমরা একটা জিনিস দেখি যে এই ফরম্যাটের মধ্যে কোন জিনিসটা শুধুমাত্র আপনি মাথায় নিয়ে প্র্যাকটিস করে যদি আপনি এটা মুখস্থ মানে মাথায় নিতে পারেন তাহলে আপনার ফরম্যাট ভুল হওয়ার চান্স একেবারেই কম। আর পরবর্তীতে ভেতরে যা যা লিখবেন সেখানে কম বেশি হলেও আপনার পাস করার চান্স বেড়ে যাবে। তো চলুন আমরা ফরম্যাটের মেইন জিনিসটা দেখি, যে জিনিসগুলো আপনি মুখস্থ রাখতে পারবেন এবং এই জিনিসটা মুখস্থ করলে আপনার আর কোনো টেনশন থাকবে না। তো আর এর বাইরের বাকি জিনিসগুলো আপনাকে লিখতে হবে অ্যাজ পার দ্য কোশ্চেন। তো এখানে আমি যেটা দেখিয়েছি আপনাদের সেটা হচ্ছে যে ফরম্যাটের যে অংশটা আপনার স্কিপ করার কোনো সুযোগ নাই এবং এটা হুবহু এটাই লিখতে হবে। তো চলেন আগে দেখি, দেখতে দেখতে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। সো এখানে আপনার ডিস্ট্রিক্ট এটা মেনশন করতে হবে। ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার যেই ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের, মানে এই মামলাটা যেই ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এসছে সেই কোর্টের এখানে নামটা লিখতে হবে, সেই জেলার নামটা লিখতে হবে। আর তারপরে আপনার ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এটা মাস্ট লিখতে হবে। এটা আপনার সব কিছুতেই লিখতে হবে, যেহেতু মেইন কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের আন্ডারে কোন কোর্টে, হাইকোর্ট ডিভিশন। তো এটা এখানে আর কনফিউশনের কিছু নাই, এটা আপনার প্রতিটাতে লিখতে হবে। তারপর আপনাকে লিখতে হবে যে এই হাইকোর্টের এই মামলাটা কি ধরনের জুরিসডিকশনের মধ্যে পড়ছে। যেরকম আমরা ক্রিমিনাল আপিল যখন করব সেটা ক্রিমিনাল আপিলের জুরিসডিকশন, আর যদি আমরা রিট লিখি সেক্ষেত্রে হচ্ছে এটা অরিজিনাল জুরিসডিকশন। তো এইভাবে আপনার ক্রিমিনাল, যদি আমরা কোয়াশমেন্টে যাই সেখানে ক্রিমিনাল মিসসেলেনিয়াস জুরিসডিকশন, তারপর ক্রিমিনাল আপিল জুরিসডিকশন, ক্রিমিনাল সরি সিভিল আপিল জুরিসডিকশন, অ্যান্ড দেন আপনার সিভিল রিভিশনাল জুরিসডিকশন, এভাবে আপনার সবগুলোর জুরিসডিকশনটা লিখতে হবে। তো এটা মাথায় রাখতে হবে। তারপরে আপনার মামলার নাম্বার লিখতে হবে। আপিলের ক্রিমিনাল আপিল যদি হয় ক্রিমিনাল আপিল নাম্বার, এটা কত নাম্বার সে নাম্বারটা লিখে দিবেন আপনারা এখানে। এটা আপনি জাস্ট যদি নাম্বার দেওয়া না থাকে তাহলে আপনি আইডিয়া করে একটা দিয়ে দিবেন এবং কারেন্ট সালটা দিয়ে দিতে পারেন, যেহেতু আপনি এটা কারেন্ট সালে করছেন। সো এখন আমরা দেখি ক্রিমিনাল আপিল এটা লিখলেন, লিখার পরে আমরা কি লিখব, ইন দ্য ম্যাটার অফ, এই যে আপিলটা আমরা করছি কোন আইনে করছি, কোন ধারায় করছি সেটা মেনশন করতে হবে। A petition of appeal under section 410 of the Code of Criminal Procedure 1898. সো এটা হচ্ছে আপনার এই ধারায় আমরা এটা আপিলটা করছি হাইকোর্ট ডিভিশনে। তো এইখান থেকে উপর পর্যন্ত এই পার্টটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে আপনার হেডিং, এটা হেডিং। হেডিং এর পরে আপনাকে চলে আসতে হবে এখানে নেক্সট পার্টে। নেক্সট পার্টে আপনি প্রথমে কি লিখবেন, প্রথমে তো একবার ইন দ্য ম্যাটার লিখছেন, তারপরে প্রতিটা ইন দ্য ম্যাটার আপনার অ্যান্ড ইন দ্য ম্যাটার ভাবে আসবে। অ্যান্ড ইন দ্য ম্যাটার ভাবে যদি আপনি লিখেন সেখানে আপনার প্রথমে আসবে যে
কে করছে এই আপিলটা, এই আপিলটা কে করছে, যে কনভিক্ট সে করছে। এখানে যেহেতু সে আপিল করছে সেহেতু এটা হবে কনভিক্ট আপিলেন্ট। ক্লিয়ার? এখন এখন আপনার ইনফ্যাক্ট এইখান থেকে এটা আমাদের কজ টাইটেল, এই যে এখান থেকে এটা হচ্ছে কজ টাইটেল। কজ টাইটেল কোন পর্যন্ত? এই যে কে করছে, যে হচ্ছে কনভিক্ট, সে আপিল করছে, আপিল্যান্ট, সে এখন জেলে আছে, নাও ইন জেল। আর তারপরে এটা প্রতিপক্ষ কে? এটা হচ্ছে স্টেট। জেনারেলি ক্রিমিনাল মামলাগুলো স্টেট এটার প্রতিপক্ষ হয়, বাদী হয়, মামলা করে। এখানে আমরা স্টেটকে রেসপন্ডেন্ট হিসাবে দেখাচ্ছি। তো এখান থেকে তারপরে কি, অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ, মানে কিসের জন্য এই আপিলটা আমরা করছি, কি বিষয়ের উপরে। তো এখানে আমরা লিখবো যে যে আমাদের জাজমেন্ট বা অর্ডারটা হয়েছে এটা যে কোর্ট থেকে কিভাবে কিভাবে আসলো, এই টোটাল জিনিসটা আমরা এখানে তুলে ধরবো। তো এইখানে আপনার মুখস্থ করার জন্য এই পার্টটুকু আপনি মুখস্থ করে নেবেন, তারপরে বাকিটুকু আপনি বসাবেন। বাকিটুকু চেঞ্জ হবে অ্যাজ পার দ্য কোর্ট, কোন কোর্ট থেকে আসলো, অ্যাডিশনাল সেশনস কোর্ট কিংবা কোন কোর্ট থেকে আসছে সেটা আপনি এখানে মেনশন করবেন। আর হচ্ছে এখানে আপনি এই পার্টটুকু মুখস্থ করবেন যে এই জাজমেন্ট অ্যান্ড অর্ডারের এগেনস্টে তো আপনি আপিলটা করছেন। হ্যাঁ, তো জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড কত, এত তারিখে হয়েছে, ওই তারিখটা আপনি মেনশন করবেন যদি দেওয়া থাকে, না হলে একটা তারিখ বসাবেন। ডেটেড পাসড বাই শামীম হায়দার, যেই জাজ পাস করেছে এই জাজমেন্ট অ্যান্ড অর্ডারটা, সেই জাজের নাম লার্নেড অ্যাডিশনাল সেশন জাজ, ঢাকা। তারপরে আপনি যে কিভাবে আসলো মামলাটা সেটা মেনশন করবেন। তো এই জিনিসগুলো আপনি মুখস্থ করে নেবেন। এই পর্যন্ত হইতেছে আমাদের, এটা হচ্ছে কজ টাইটেল। তারপরে আমরা মেইন বডিতে এখন চলে যাব। মেইন বডিতে এটা কজ টাইটেল চলে গেল, হ্যাঁ। তারপরে এখন মেইন বডি এখান থেকে শুরু হলো। আমি এই আপিলটা যে করছি, কার কাছে আপিল আবেদনটা করছি, এটা হচ্ছে চিফ জাস্টিসের কাছে। সো এই পার্টটা আপনি মুখস্থ করে নেবেন। টু মিস্টার জাস্টিস জুবাইর রহমান চৌধুরী, দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পানিয়ন জাস্টিসেস অফ দ্য সেড অনারেবল কোর্ট, এটা মুখস্থ করে নেবেন, এটা লিখে দিবেন মুখস্থ। তারপরে এই কোর্টের কাছে আপনি লিখলেন, তারপরে আপনি আবার আরেকটু ইয়া দিচ্ছেন কোর্টের কাছে যে দ্য হাম্বল পিটিশন অন বিহাফ অফ দ্য অ্যাকিউজড অ্যাপিল্যান্ট নেমড অ্যাবভ মোস্ট রেসপেক্টফুলি, যে আবেদনটা করছে এটা খুব হাম্বলি করছি, হ্যাঁ, অ্যাকিউজড অ্যাপিল্যান্টের পক্ষে, যে উপরে যার নাম দেওয়া আছে। এইটা গেল আমার। এখন মেইন বডির প্রথম শুরু হলো। তারপরে আমি এখন শিউয়েতে চলে যাব। শিউয়েতে আমরা কি লিখবো, যে আমার কি কি হয়েছে এই মামলাটার মধ্যে, কি কি হয়েছে, মামলাটা প্রথম থেকে শুরু কিভাবে হলো, প্রতিটা আমরা মামলার ডিটেলসটা এখানে তুলে ধরবো। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে শিউয়েত শুরু হয় দ্যাট দা দিয়ে, আর গ্রাউন্ড শুরু হয় ফর দ্যাট দা দিয়ে। তো এখানে যদি আপনি শিউয়েতের জায়গায় ফর দ্যাট দিয়ে শুরু করেন, আপনার কিন্তু প্রথমে ফরম্যাট ভুল হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনার মার্কস পাওয়ার চান্স কমে গেল, কিন্তু আপনার মার্কস এখানে অনেক কমে যাবে। তো আপনি যদি এইটাই না বুঝেন, তাহলে আপনার ভিতরে কি লিখছেন, এক্সামিনারের মাথায় একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে আপনার যে লিখছেন আর কি সেটার এগেনস্টে। সো এটা মাথায় রাখবেন যে শিউয়েত শুরু হয় দ্যাট দা দিয়ে, এবং তারপরে গ্রাউন্ড হচ্ছে ফর দ্যাট দা দিয়ে। তো শিউয়েতে দ্যাট দা দিয়ে আপনি এই যে লিখবেন, এগুলো আমরা আরেকটা আমরা ডিটেলস ফরম্যাটে পুরো একটা কোশ্চেন সলভ করব, সেই কোশ্চেনের ডিটেলস ফরম্যাটটা আমরা দেখবো। সো আমি এখানে দেখাচ্ছি যে আপনার ফরম্যাট, আপনি ফরম্যাটের ভিতরে কি আমরা একটু যদি রিপিট করি, সেটা হচ্ছে যে প্রথমে আপনি লিখবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আসছে মামলাটা, লেখার পরে তারপরে লিখলেন কোথায়, ইন দা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। সুপ্রিম কোর্ট এর আন্ডারে কি হাইকোর্ট ডিভিশন, দুইটা ডিভিশনের মধ্যে হাইকোর্ট ডিভিশনে। সো হাইকোর্ট ডিভিশনের মামলাটা, তারপরে এটা হাইকোর্ট ডিভিশনের কি ধরনের জুরিসডিকশন, ক্রিমিনাল আপিলের জুরিসডিকশন। তাহলে এখন যে আপিলটা করছেন এটা নাম্বার কত, ক্রিমিনাল আপিল নাম্বার এত এত গেল। তারপরে আমরা কি করব, এই যে দিলেন, তাহলে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ, অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ আমরা কি করব, অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ আমি জাস্ট একটা রিকল করছি। অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ কার, মানে কোন বিষয়ে এই জিনিসটা, মামলাটা এই যে এখানে আমরা যেটা লিখেছি যে এই যে কার বিষয়ে, মানে কে করছে আপিলটা, সেটা হচ্ছে যে কনভিক্ট হয়েছে, হ্যাঁ, সে সাজাপ্রাপ্ত হয়েছে, সেই আপিল করছে। সো কনভিক্ট অ্যাপিল্যান্ট, সে নাও ইন জেল, সে এখন জেলে আছে। তো তারপরে কার মধ্যে হচ্ছে, স্টেটের এগেনস্টে হচ্ছে। সো স্টেটকে আমরা এখন রেসপন্ডেন্ট বানাচ্ছি, গেল। অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার, জাজমেন্ট অর্ডারটা লিখে দেবো যে কোনটার এগেনস্টে আমরা এখানে এসেছি। তারপরে আমরা কি করলাম, বডিতে চলে আসলাম, মেইন বডি। এখানে আমরা জাস্টিসকে অ্যাড্রেস করলাম, অ্যাড্রেস করে
দেন আমরা শিওতে চলে আসলাম, শিওতের পরে গ্রাউন্ড, শিও শুরু হবে দ্যাট দা দিয়ে এবং গ্রাউন্ড শুরু হবে ফর দ্যাট দা দিয়ে। শিওতের মধ্যে আপনি প্রতিটা লাইন বাই লাইন কিভাবে মামলাটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে মামলাটা এসছে, হ্যাঁ, এবং শেষে কিভাবে জাজমেন্টটা হয়েছে, এটা আপনি যতটা পারেন দ্যাট দা দিয়ে লিখে দিবেন। ভিতরে একটু আপনার যদি ভুল হয়েও যায়, ভুল তো আসলে হওয়ার ঠিক না, আপনি চেষ্টা করবেন আপনার বেস্ট, বাট যদি হয়ে যায় সেখানে হয়তো তারপরে আপনি মার্কস কম পেলেও পাস করার একটা চান্স থাকবে। বাট এই ফরম্যাট কখনো ভোলা যাবে না, দ্যাট দা অ্যান্ড ফর দ্যাট দা। গ্রাউন্ড শুরু হবে ফর দ্যাট দা, গ্রাউন্ড ওইভাবে আপনি গ্রাউন্ডগুলো কোন কোন কারণে আপনি এই আপিলটা করছেন এবং আপনি রেমেডিটা পেতে পারেন, এটা দিলেন। এটা দেওয়ার পরে আপনি প্রেয়ারে চলে আসবেন, দেন আপনার প্রেয়ার, গ্রাউন্ড শেষ, এখন আপনি প্রেয়ার লিখবেন। এই প্রেয়ারের এই পার্টটাও আপনি মুখস্থ করে নেবেন। ক্রিমিনাল আপিলের প্রেয়ার, সব আপিলের ক্ষেত্রে ক্রিমিনাল আপনি এই প্রেয়ারটা লিখবেন। প্রেয়ারে আপনি লিখবেন কি, হোয়ার ফোর ইট ইজ মোস্ট হামলি প্রেড দ্যাট ইউর লর্ডশিপ উড গ্রেসিয়াসলি বি প্লিজ টু অ্যাডমিট দিস আপিল। মানে আপনি জাস্টিসকে বলছেন কিংবা বলছেন যে এখানে আমার হামলি যে একটা প্রেয়ার আছে, ইউর লর্ডশিপ, এটা আপনি অ্যাডমিট করবেন, মানে আপিলটাকে গ্রহণ করবেন। কল ফর দ্য রেকর্ডস, এবং রেকর্ড কল করবেন যে আগের মামলাটার, এবং রেসপন্ডেন্টকে নোটিফাই করবেন, হ্যাঁ, এবং বোথ পার্টিকে শোনার পরে, অ্যান্ড আফটার হিয়ারিং দ্য পার্টিস অ্যান্ড অন পেরুজাল অফ দ্য রেকর্ড, পার্টিকে শোনার পরে এবং এই রেকর্ডগুলো আপনি বুঝে শুনে, allow the appeal by setting aside the judgment and order of conviction। এই যে তারপরে আপনি লিখবেন এখানে কনভিকশনের পরে কি জাজমেন্ট এন্ড অর্ডার হলো, জাজমেন্ট এন্ড অর্ডার ওই যে প্রথমে আপনি যেটা লিখছিলেন ওটা এখানে চলে আসবে। এটা যখন আমরা ডিটেলস মানে এটার এক্সাম্পলটা দেখবো তখন ওখানে আমি ক্লিয়ার করে দেবো। বাট এখন হচ্ছে যে এই পর্যন্ত আপনার এটা মাস্ট লিখতে হবে, এটা মুখস্থ করে আপনি এটা লিখবেন। এখানে পরে যদি আপনার একটু ভুল হয় সমস্যা নাই, কিন্তু এখানে এই পার্টগুলো আপনার ভুল হওয়া যাবে না। তারপরে কি লিখবেন প্রেয়ারে, তারপরে এন্ড প্রেয়ারটাকে ফাইনাল করে, মানে ফাইনাল ভাবে লিখছেন, সেটা হচ্ছে ডিউরিং পেন্ডিং হিয়ারিং অফ দ্য আপিল, মানে এই আপিলটা যতক্ষণ পেন্ডিং থাকছে হিয়ারিংটা, বি ফার্দার প্লিজ টু এনলার্জ দ্য আপিল্যান্ড, এই আপিল্যান্ডকে এনলার্জ করে দিতে, ফ্রি করে দিতে, অন অ্যাড ইন্টারিম বেল, মানে মধ্যবর্তীকালীন একটা জামিনে, হ্যাঁ, এই কেসে ইন দ্য সেইড কেস অ্যান্ড দ্য রিয়েলাইজেশন অফ ফাইন বি স্টেড, এবং যে ফাইনটা করেছিল ওটাও যেন আপাতত স্টে হয়ে থাকে, এটা চাচ্ছে জাস্টিসের কাছে, মহামান্য কোর্টের কাছে। সরি, সো এখানে আমাদের প্রেয়ার শেষ। প্রেয়ার শেষে আমি প্রেয়ারটাকে কনক্লুড করবো আমরা, অ্যান্ড ফর দ্য অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য আপিল্যান্ড অন ডিউটি বাউন্ড শ্যাল এভার প্রে, যেভাবে আমরা এমনি অ্যাপ্লিকেশনে লিখি যে আপনার এই কাজের জন্য আমরা খুব বাধিত থাকিব, লাইক দিস। এখানে প্রেয়ার শেষে আমরা লিখছি অ্যান্ড ফর দ্য অ্যাক্ট অফ কাইন্ডনেস, এই দয়ালু দয়ার কাজটার জন্য, এই দয়াটা করার জন্য মানে আপিল্যান্ড আপনার কাছে এই দায়বদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। সো এখান দিয়ে ক্রিমিনাল আপিল আপনার শেষ। ক্রিমিনাল আপিলে আর কিন্তু কিছু নাই, এখানে ক্রিমিনাল আপিলে এফিডেভিট লেখারও প্রয়োজন নেই, আপনার কোনো কিছু এখানে লিখতে হবে না, সার্টিফিকেট দেবে না, অ্যাটাচমেন্ট দিতে হবে, কোনো কিছু এখানে থাকবে না। ক্রিমিনাল আপিলে জাস্ট এই পর্যন্তই লিখতে হবে। হ্যাঁ, তো আমার মনে হয় ক্রিমিনাল আপিলের ফরম্যাটটা ক্লিয়ার। আপনারা যারা 2026 সালে এক্সাম দিবেন এটা মাথায় নিয়ে নেন যে ক্রিমিনাল আপিলের এই ফরম্যাটটা মাথায় নিয়ে নেন, এবং এই ফরম্যাটটা আপনি যখন মুখস্থ লিখতে পারবেন তারপর আপনি ভিতরে যান, ভিতরে গিয়ে কি কি লিখবেন তখন এগুলো আমরা নেক্সট এক্সাম্পল কিংবা নেক্সট ফরম্যাটে যখন আমরা দেখবো ডিটেলসটা, তখন আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে, এবং আমি আপনাদের ক্লিয়ার করে দেবো যে আপনার ভিতরে কিভাবে কিভাবে লিখবেন। যদি আপনি বড় করে না লিখতে পারেন, নিজে থেকে না লিখতে পারেন, ইংলিশ আপনার উইক হয়, তাহলে আপনি ওইভাবে লিখবেন যেটা আমি পরবর্তীতে দেখাবো। সো এই জায়গায় আপনি এটা মুখস্থ করেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আমরা এইভাবে প্রতিটা সিভিল, ক্রিমিনাল এবং রিট ফরম্যাটগুলো দেখবো, এবং পরবর্তীতে আমি আপনাদের একটা সব ফরম্যাট যেগুলো যেখানে চেঞ্জ আছে সহ একটা সাইড বাই সাইড একটা দেখাবো, যে আপনার সাইড বাই সাইড কিভাবে এই ফরম্যাটটা একটা থেকে একটা আলাদা, কোন কোন জিনিসটা একটা জাস্ট চিটশিট আমি দিয়ে দেবো। এই চিটশিট পাওয়ার পরে আমার মনে হয় না যে আপনাদের কোনো প্রবলেম হবে। একটু ফাইনালি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই পেজের যে সাইজ, এই পেজের সাইজ কিন্তু 15 বাই 10 ইঞ্চ। এটা দেওয়া, এই খাতাটা তো আপনার দেওয়াই থাকবে, এটা আপনার হেডেক না। তো এইখানে এটা নিয়ে কনফিউজড হওয়ার দরকার নেই। আপনার আরেকটা ফরম্যাটের আরেকটা বড় অংশ, সেটা হচ্ছে যে আপনার উপরের দিকে 3 ইঞ্চ খালি থাকবে, উপরের দিকে 3 ইঞ্চ, এবং বাম পাশে হচ্ছে আপনার 2 ইঞ্চ, উপরে 3 ইঞ্চ, এখানে 2 ইঞ্চ খালি থাকবে, আর রাইট সাইডে 0.5 ইঞ্চ, হাফ ইঞ্চ, 0.5 ইঞ্চ, অ্যান্ড আপনার বটমে 0.5 ইঞ্চ বাকি রাখবেন।
সো এইটা ম্যান্ডেটরি, আপনাকে ফলো করতে হবে। আরেকটা জিনিস ফলো করবেন যখন আপনি লেখার জন্য প্র্যাকটিস করবেন, সেই জিনিসটা হচ্ছে প্রথমে এখানে তো আমরা টাইপ করছি, টাইপে কিন্তু আমি ট্যাব মারলে আমার মিডল অ্যালাইনমেন্ট হয়ে যায়, জাস্টিফাইড অ্যালাইনমেন্ট হয়ে যায়, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন হয়ে যায়। বাট আপনি যখন লিখবেন তখন যে প্রবলেমটা আমি নিজেও ফেস করছিলাম, সেই প্রবলেমটা হচ্ছে যে আমি এই যে এখানে 2 ইঞ্চি বাদ দেওয়ার পরে এখানে কিভাবে উপর থেকে শুরু করব। 2 ইঞ্চি মার্জিন, যেহেতু মার্জিনের বাইরে তো আপনার যাওয়ার সুযোগ নাই, তো মার্জিনের ভিতরেই আপনি শুরু করবেন ডিস্ট্রিক্ট দিয়ে এখানে। তারপরে এটাকে আপনি যখন লিখে প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝবেন 2 ইঞ্চি ছাড়ার পরে আমার এটা এই পার্টের 0.5 এবং এই পাশের 2 ইঞ্চির মাঝখানে যেন সেন্টার অ্যালাইনমেন্ট হয়, জাস্ট সেন্টার অ্যালাইনমেন্ট হয়। সেন্টার অ্যালাইন করার জন্য আপনি লিখলে বুঝে যাবেন যে আমি কোত্থেকে শুরু করলে কোন পর্যন্ত আমার সেন্টার অ্যালাইনমেন্ট হবে, কারণ লিখলে আপনার এটা একটু বড় হবে, আপনার লেখার উপর ভিত্তি করে জিনিসটা হবে। কিন্তু আপনি যখন শুরু করেন এখানে আর আপনাকে এখানে গিয়ে থেকে যায়, তো জিনিসটা দেখতে খারাপ দেখাবে। সো এটা লিখে প্র্যাকটিস করে আপনাকে বুঝতে হবে। আর যখন একটা আপনি সেন্টার অ্যালাইন করে ফেললেন, তারপরে পরেরটা ওইভাবে সেন্টার অ্যালাইন করে করে লিখবেন। তো সেন্টার অ্যালাইন করার পরে আপনি যখন এই পর্যন্ত আসলেন, এটাও লিখলেন, লেখার পরে আপনাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে রাইট অ্যালাইনমেন্ট একেবারে মাঝখান থেকে রাইটে যাবেন না, তাহলে এখানে স্পেস খুব কম পাবেন। তো এটা কি করুন, মাঝখান থেকে 1 ইঞ্চ আপনি লেফটে চলে আসবেন, এখান থেকে শুরু করবেন, তাহলে আপনার এখানে প্রপার স্পেস পাবেন। আর এইটা আপনি পুরো খাতায় মেনটেন করবেন যে আমার এটা যে সেন্টার, এই সেন্টার থেকে আমি লেফটে 1 ইঞ্চির মতো চলে এসে আমি এখান থেকে শুরু করব। তো এইভাবে আপনি যখন করবেন দেখেন আপনার ফরম্যাটটা খুব নাইসলি দেখা যাবে। কারণ ফরম্যাটটা আসলে এইভাবে দেওয়ার অর্থ হচ্ছে যেন জাস্টিস যখন একটা মামলা দেখেন তখন উনি কিন্তু অনেক কিছু দেখতে হয়, তখন উনি ইনস্ট্যান্ট চোখ বুলে দেখতে পারেন। কিন্তু আমরা যদি একেবারে রচনার মতো করে উপর থেকে নিচে লিখতাম তাহলে কিন্তু এটা খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হতো। এই জন্যই ফরম্যাটটা এরকম। আপনার মানে কোয়ারি হতে পারে যে কেন এটা অর্ধেকটা ছেড়ে দিয়ে ডানে লেখা হয় কিংবা এরকম। সো দিস ইজ দ্য রিজন। তো যাই হোক, এটা এখানে এভাবে মেনটেন করবেন। আর যখন আপনি প্রেয়ার পোর্শন চলে আসবেন, মেইন বডিতে চলে আসবেন, জাস্টিসের বরাবর অ্যাড্রেস করবেন, তখন আপনি আবার ওই লেফট অ্যালাইন থেকে লেখা শুরু করবেন, আবার এটাকে এভাবে করবেন। সো পার্ট বাই পার্ট আসলে কি এটাকে ফরম্যাটটা মেনটেন করা হয় ফর ভিজিবিলিটি, বেটার ভিজিবিলিটি। সো এটা চলে আসছে এইভাবে। দেন শিওয়েত আবার অ্যাজ ইউজুয়াল আপনি উপর থেকে এই অ্যালাইনমেন্টেই শিওয়েটটাকে লিখবেন, শিওয়েত গ্রাউন্ড এই অ্যালাইনমেন্টেই হবে। শিওয়েত গ্রাউন্ড লেখার পরে গ্রাউন্ড আবার মাঝখানে গ্রাউন্ডসটা লিখবেন, তাহলে এটা তাড়াতাড়ি চোখে পড়বে। দেন আবার অ্যাগেইন আপনি এগুলো লেফট অ্যালাইন থেকে লেখা শুরু করবেন, এই পাশে 0.5 তো ছাড়া থাকবেই। সো এভাবে। অ্যান্ড প্রেয়ারটা অ্যাগেইন আপনার ওই সেন্টার থেকে 1 ইঞ্চি লেফট থেকে শুরু করে এভাবে আপনি এটা লিখে ফাইনাল করবেন। এটা আবার কম বেশি এই জিনিসটা আবার এখান থেকে কোনোটা, এখান থেকে কোনোটা, এখান থেকে এভাবে করেন না। এভাবে করলে হবে কি জিনিসটা দেখতে খারাপ লাগবে। সো দেন ফাইনাল লেখার সময় ফাইনালি আপনি অ্যান্ড ফর দ্য অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য অ্যাপিল্যান্ট অন ডিউটি বাউন্ড শ্যাল এভার দিয়ে শেষ করবেন। সো দ্যাটস অল ক্রিমিনাল আপিলের জন্য। এর বাইরে আর কিছু নাই ক্রিমিনাল আপিল। সো আমরা এর পরে যেটা দেখবো যে ক্রিমিনাল আপিলের ডিটেলসে কিভাবে লিখবেন, ভিতরে কি কি লেখা যায় এবং ভিতরে জিনিসটা কিভাবে লিখবেন, এবং কোন কোন জিনিসগুলো আপনি মোটামুটি কমন লিখতে পারবেন আর কোন জিনিসগুলো আপনাকে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন আপনাকে লেখার চেষ্টা করতে হবে। সো সেটাও আমরা শিখবো যে কিভাবে অ্যাজ পার দ্য কোয়েশ্চেন লেখা যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, প্র্যাকটিস শুরু করে দেন 2026 সালের জন্য। তো এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য কিংবা আপনি আমার যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পরবর্তী ভিডিওটা ফলো করবেন, আর চ্যানেলে ভিজিট করলে আপনি এটা পেয়ে যাবেন। ধন্যবাদ।